প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমি পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী 4 অর্থাৎ 25 পৃষ্ঠার সমাধান দেব। চলো তাহলে শুরু করা যাক। এই যে দেখো দেখি আমি অনুশীলনী 4-এর 1 নম্বর প্রশ্নটি এখানে লিখেছি। 1 নম্বর প্রশ্ন বলা হয়েছে নিচের বাক্যগুলোকে গাণিতিক বাক্যে প্রকাশ করো এবং খোলা বাক্য ও গাণিতিক বাক্য শনাক্ত করো। তার মানে এই যে এখানে 3টি বাক্য আছে, এখানে 3টি প্রশ্ন আছে। এই প্রশ্নগুলোকে আমরা প্রথমত গাণিতিক বাক্যে নিয়ে যাব। গাণিতিক বাক্যে নিয়ে যাওয়ার পর এগুলো কি খোলা বাক্য নাকি গাণিতিক বাক্য সেটা আমরা বের করব। তার আগে বলে রাখি এই যে গাণিতিক বাক্য এবং খোলা বাক্য কি জিনিস বা কোনটাকে গাণিতিক বাক্য বলবো কোনটাকে আমরা খোলা বাক্য বলবো এই নিয়ে আমি একটি ভিডিও বানিয়েছি। তোমরা যদি ভিডিওটি না দেখে থাকো তাহলে এখনই আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে গিয়ে তোমরা দেখে নিতে পারো, অথবা এই যে উপরে আই বাটনে ক্লিক করে তোমরা এই ভিডিওটি দেখে নিতে পারো। চলো তাহলে আমরা এখন 1 নাম্বারটা করব। 1 নাম্বারটার প্রথমত আমরা গাণিতিক বাক্যটি লিখব। দেখো দেখি 9 কে 7 দ্বারা গুণ করলে গুণফল 80 হয়। তার মানে গাণিতিক এই কথাটির গাণিতিক বাক্য হচ্ছে গাণিতিক বাক্য হলো 9 কে 7 দ্বারা গুণ, তার মানে 9 গুণ 7 সমান সমান কত, গুণফল কত 80। তার মানে এই যে 80 হয়। এই কথাটা অনুযায়ী 1 নম্বরের কথাটা অনুযায়ী গাণিতিক বাক্য হচ্ছে এটা। এখন আমরা এই বাক্যটি গাণিতিক বাক্য নাকি খোলা বাক্য সেটা বের করব। সেটা বের করার জন্য আমাদেরকে প্রথমত এই যে 9 গুণ 7 সমান যা 80 দিল কথাটি সত্য নাকি মিথ্যা আমরা বের করব। দেখো দেখি আমরা যে কাজটি করব এখন সেটা হচ্ছে এখানে দিয়ে আমরা লিখব যে 9 গুণ 7 সমান কত পাই আমরা। আসলে 9 গুণ 7 সমান কত, 7 নং 63। 7 নং 63। তার মানে আমরা 7 এবং 9 গুণ করে 63 পেলাম, কিন্তু প্রশ্নে এই যে প্রশ্নে বলা আছে যে 9 গুণ 7 সমান 80। তার মানে বাক্যটি মিথ্যা। এই যে এরকম সত্য নাকি মিথ্যা যদি নির্ণয় করা যায় তাহলে আমরা সেটাকে বলবো যে এই যে গাণিতিক বাক্য বলবো। তাহলে আমরা এখন লিখব যে যেহেতু বা তোমরা যেহেতু এরকম লিখতে যেহেতু অনেক বড় হয়ে যাচ্ছে, তোমরা এই যে প্রতীক দিয়েও লিখতে পারো। যেহেতু হচ্ছে এরকম 3টা ফোঁটা এরকম দিব, উপরে 2টা নিচে একটা, এটা হচ্ছে যেহেতুর চিহ্ন। মানে সুতরাং হচ্ছে সুতরাং এর বিপরীত হচ্ছে যেহেতু। মানে যেহেতু এই যে 63 সমান 9, এটা হচ্ছে সমান 9 এর চিহ্ন। এরকম দিলে সমান, এটা কাটা দিলে সমান 9। তার মানে যেহেতু 63 80 এর সমান 9, সুতরাং এবার আমরা দিব যে সুতরাং এরকম 3টা ফোঁটা দিব। সুতরাং এই যে 9 গুণ 7 সমান সমান 80 একটি গাণিতিক বাক্য। আচ্ছা, এটা তোমরা মিথ্যা সেই কথাটা আমরা লিখে দেই, এটি মিথ্যা এরকম লিখি, এটি মিথ্যা লিখে তারপর আমরা কথাটা গাণিতিক বাক্য এটা লিখি, আসে এটি মিথ্যা। সুতরাং যেহেতু একবার দিয়েছে আমরা এদিকে অতএব দেই, একটু সুন্দর দেখাবে। অতএব 9 গুণ 7 সমান 80 একটি গাণিতিক বাক্য। গাণিতিক বাক্য, এই গাণিতিক বাক্যটাই হচ্ছে এই কথাটাই, এই বিষয়টাই হচ্ছে এটা। তার মানে আমরা এখন এটা গাণিতিক বাক্য বের করে খোলা বাক্য নাকি গাণিতিক বাক্য সেটা আমরা বের করলাম। এবার তাহলে আমরা যে কাজে যাব সেটা হচ্ছে 2 নাম্বার প্রশ্নের উত্তরে। এই যে একই ভাবে আমরা 2 নাম্বারটা করব, 3 নাম্বারটাও করব। আশা করি তোমরা 1 নাম্বারটা বুঝেছো। 1 নাম্বার যদি বুঝতে কষ্ট হয় তাহলে আমরা এই যে এখন 2 নাম্বার করব। 2 নাম্বারটা মনোযোগ দিয়ে দেখো দেখি, একটু মনোযোগ দিয়ে খেয়াল করলে তোমরা বিষয়টা ভালো মতো বুঝে যাবে। দেখো দেখি 2 নাম্বারটা দেখো দেখি, 42 থেকে ক বিয়োগ করলে 35 হয়। তার মানে কথাটাকে যদি আমরা একটা গাণিতিক বাক্য আকারে লিখি হবে যে গাণিতিক বাক্য হচ্ছে 42 থেকে
ক বিয়োগ করলে 35। এই যেটাই হচ্ছে গাণিতিক বাক্য। এখন আমরা এখানে যে কাজটা করব সেটা হচ্ছে বাক্যটি মানে 42 থেকে ক যে বিয়োগ করলে 35 হলো সেটা কি আসলে সত্য নাকি মিথ্যা সেটা আমরা দেখব। এখন এখানে দেখা যাচ্ছে 42 থেকে ক বিয়োগ করলে সেটি সত্য কিনা আমরা মানে শিওর করে বলতে পারছি না। কেন? কারণ আমাদের ক এর মান জানা নেই, ক একটা অজানা সংখ্যা। তার মানে এটা সত্যও হতে পারে মিথ্যাও হতে পারে। তাহলে এদিকে আমরা লিখব যে যেহেতু 42 বিয়োগ ক সমান 35 বাক্যটি সত্য বা মিথ্যা হতে পারে, অথবা তোমরা লিখতে পারো বাক্যটি সত্যও হতে পারে বা মিথ্যাও হতে পারে, ওইভাবেও লিখতে পারো। বাক্যটি সত্য বা মিথ্যা হতে পারে, অথবা এরকম না লিখি সত্য বা মিথ্যা নির্ণয় করা যাচ্ছে না, এরকম লিখি মিথ্যা নির্ণয় করা যাচ্ছে না। ঠিক আছে, এবার আমরা লিখবো যে সুতরাং এই যে দেখো দেখি এরকম যদি আমরা কোনো বাক্যকে যদি সত্য নাকি মিথ্যা যদি আমরা নির্ণয় করতে না পারি তাহলে আমরা বাক্যটিকে খোলা বাক্য বলবো। তাহলে আমরা এখন লিখবো যে সুতরাং 42 বিয়োগ ক সমান 35 বাক্যটি একটি খোলা বাক্য। হ্যাঁ, এই যে এটাই হচ্ছে উত্তর। এতটুক লিখলে হয়ে যাবে। কথাগুলো তোমরা বিষয়টা ভালো মতো বুঝে কথাটা একটু এদিক ওদিক নিজের মতো করে লিখলেও কোনো সমস্যা নেই। এবার আমি 3 নাম্বার প্রশ্নে যাব। আশা করি তোমরা এটা বুঝেছ। এবার আমি 3 নাম্বারে চলে যাব। 3 নাম্বারটা দেখো দেখি, খুবই সহজ আসলে এগুলো, এবং এই অধ্যায়টি কিন্তু খুবই সহজ একটি অধ্যায় বলতে গেলে। 3 নাম্বারটা দেখো, এখন গাণিতিক বাক্য লিখবো আমরা। প্রথমত কথাটাকে গাণিতিক বাক্যে লিখবো। আচ্ছা, কমা দেই। দেখো দেখি 120 কে 40 দ্বারা ভাগ, তার মানে 120 ভাগ 40 করলে ভাগফল কত? 3। এই যে এই হচ্ছে গাণিতিক বাক্য। এটি আমরা প্রথমত সত্য কিনা দেখব। দেখার জন্য এখানে যেহেতু সবগুলা মান দেওয়া আছে, কোনো অজানা মান নেই, তার মানে আমরা এটা আসলে সত্য কিনা বের করতে পারি। বলে 120 ভাগ 40 সমান সমান, আমরা এদিকে যদি 120 রাফ করতেছি, আমি এটা 40 দিয়ে ভাগ দিলে আমরা জানি 3 4 12, তার মানে 3 40 120, তার মানে এদিকে আমরা 3 বার দিলে 120 পাওয়া যায়। তার মানে এটা ভাগ করলে 3ই আসবে। তার মানে উপরে যে কাজটি বলেছে, প্রশ্নে যে কাজটি বলেছে, এই যেটা সমান 3, এই 3 আসলে সত্য, তার মানে বাক্যটি সত্য। আমরা এখন লিখব যেহেতু 3 সমান 3, সুতরাং আবার লিখব সুতরাং এই যে বাক্যটি লিখবো আমরা এখন 120 ভাগ 40 সমান সমান 3 বাক্যটি গাণিতিক বাক্য। এই হলো বিষয়। অর্থাৎ আমরা যখন বাক্যটি সত্য নাকি মিথ্যা নির্ণয় করতে পারবো তখন আমরা বলবো যে গাণিতিক বাক্য। যদি নির্ণয় করতে না পারি, যেমনটা 2 নাম্বারটা আমরা নির্ণয় করতে পারিনি, সত্য কি মিথ্যা আমরা বলতে পারিনি, সেগুলাকে আমরা বলবো যে খোলা বাক্য। এই হলো বিষয়। এবার আমরা পরবর্তী প্রশ্নে যাব, 2 নাম্বার প্রশ্নে যাব। এবার 2 নাম্বারটা দেখো দেখি, নিচের খোলা বাক্যগুলোর অজানা প্রতীকের মান বের করো যেন বাক্যগুলো সত্য হয়। তার মানে এখানে বলে দেওয়াই আছে বাক্যগুলো খোলা বাক্য, এবং এখানে যে খোলা বাক্যে যে একটা অজানা প্রতীক থাকে, এই যে এই প্রশ্নগুলোতে যে একটা অজানা প্রতীক আছে, এই অজানা প্রতীকটার মান বের করতে হবে।
যেন বাক্যটি সত্য হয়। এবার দেখো দেখি, আমরা প্রথমত 1 নাম্বারটা করব। 1 নাম্বারটা আমরা প্রথমত খোলা বাক্যের যে অজানা প্রতীক আছে সেইটা কি দেখবো। যেমন একটি ত্রিভুজের ক বাহু আছে, এখানে যে ক বাহু, কটাই হচ্ছে অজানা প্রতীক। এবং আমরা এখানে প্রথমত খোলা বাক্য লিখব। কেন খোলা বাক্য লিখব? কারণ এখানে প্রশ্নে বলে দেওয়াই আছে খোলা বাক্য, মানে বাক্যগুলো খোলা বাক্য। তার মানে খোলা বাক্য ক সমান, তার মানে আমরা এখানে ক এর মানটা লিখবো। যে মানটা কিভাবে পাবো? ক এর মানটা আমরা পাবো যে একটি ত্রিভুজের ক বাহু আছে, তার মানে একটি ত্রিভুজের বাহুর সংখ্যা। ক এর মানটা হবে যে একটি ত্রিভুজের বাহু সংখ্যা বা বাহুর সংখ্যা। তাহলে সুতরাং ক সমান কত? আমরা জানি একটি ত্রিভুজের মধ্যে একটি বাহু, দুটি বাহু, তিনটি বাহু। একটি ত্রিভুজের মধ্যে সবসময় তিনটি বাহু আছে, অর্থাৎ ত্রিভুজ, ত্রি মানে হচ্ছে 3, ভুজ মানে হচ্ছে বাহু, তিনটি বাহু, তার মানে ক হচ্ছে সমান 3। এই যে এইটা আমরা এদিকে সাইড নোট দিয়ে লিখে দিব। সুতরাং বা যেহেতু, যেহেতু দিয়ে লিখে আমরা, যেহেতু ত্রিভুজের বাহুর সংখ্যা 3, এই জন্য আমরা ক সমান 3 দিলাম। তার মানে সুতরাং অজানা মানে সুতরাং ক সমান 3, এটাই হচ্ছে কি উত্তর। এবার আমরা 2 নম্বরে চলে যাব। এগুলো হচ্ছে খুবই সহজ, তবে একটু বুঝতে হবে আর কি। তাহলে দেখো দেখি, 2 নম্বরে বলা হচ্ছে যে ক টাকার জিনিস কিনে 50 টাকা দিয়ে 23 টাকা ফেরত নেওয়া হলো। ক টাকার জিনিস কেনার পর 50 টাকা দিয়ে 23 টাকা ফেরত নেওয়া হলো। তার মানে এটা যদি আমরা খোলা বাক্যের অজানা প্রতীক, এই যে এখানে ক টাকাটা যদি আমরা বের করতে চাই, তাহলে হবে যে প্রথমত আমরা খোলা বাক্য ক হচ্ছে ক সমান, কটা আমরা কিভাবে পাবো? কটা আমরা পাবো যে এই যে 50 টাকা যে সে দিল, 50 টাকা দোকানদারকে দিয়েছে মনে করো, দিয়ে দোকানদার 23 টাকা ফেরত দিল। তার মানে 50 থেকে 23 টাকা যদি বিয়োগ দেওয়া হয়, তার মানে সে কত টাকার জিনিস কিনেছে। এই যে অজানা রাশি ক, এটা অজানা প্রতীক, এটা বের হয়ে আসবে। তার মানে ক সমান বা ক সমান 50 থেকে 23 বিয়োগ দিলে যে 0 থেকে 3 যায় না, এক ঘাট দেব, 5 থেকে 10 হয়ে যাবে, 10 থেকে 3 চলে গেলে 7, এই 5টা 4 হয়ে গেল, 4 থেকে 2 চলে গেলে 2। সুতরাং ক সমান 27। এই যে 27 হলো, ক সমান 27 হলো, এটাই হচ্ছে উত্তর। মানে এটাই হচ্ছে, এই যে অজানা প্রতীক বের করো, অজানা প্রতীক, এখানে ক হচ্ছে অজানা প্রতীক, এই অজানা প্রতীকের ক এর মান হচ্ছে 27। এভাবে আমরা এরকম যদি আমাদেরকে অনেকগুলো প্রশ্ন যদি দেয়, আমরা এভাবে বের করতে পারবো। এই হলো 2 নম্বর প্রশ্নের সমাধান। এবার আমি 3 নম্বর প্রশ্নে যাব। এবার 3 নম্বর প্রশ্নটি দেখো দেখি, বর্গাকৃতির কিছু কাগজ আছে যার একটি বাহুর দৈর্ঘ্য ক সেমি। এটা অনেকটা উদ্দীপক বলা যায়। এবার প্রশ্ন বলা হচ্ছে বর্গাকৃতির কাগজটির পরিসীমা কত? 2তে বলা হচ্ছে এরকম 3টি কাগজের মোট ক্ষেত্রফল কত। তাহলে আমরা উপরের এই কথাটির উপর ভিত্তি করে 1 এবং 2 সমাধান করব। দেখো দেখি, প্রথমত আমরা এখন 1 করব। 1, দেখো দেখি, বর্গাকৃতির কাগজটির পরিসীমা বের করতে বলা হয়েছে। তার মানে পরিসীমা বের করার জন্য আমাদেরকে পরিসীমার সূত্র জানা লাগবে। তার আগে আমরা যেটা প্রশ্নে দেওয়া আছে সেটা লিখি। দেওয়া আছে যে কি, দেওয়া আছে বর্গাকৃতির কাগজের একটি বাহুর দৈর্ঘ্য বা এক বাহুর দৈর্ঘ্য সমান ক সেমি। ক এদিকে এটা সেমি, বুঝে নিও তোমরা, ক সেমি। সেমি মানে হচ্ছে সেন্টিমিটার। এবার দেখো দেখি, এখন আমরা কাগজটির পরিসীমা বের করব। তাহলে দেখো দেখি, কাগজটির পরিসীমা বের করার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে পরিসীমার সূত্র জানতে হবে। তার মানে আমরা জানি
এবার আমরা জানি দিয়ে লিখতে পারি, আমরা জানি বর্গক্ষেত্রের পরিসীমা সমান 4 গুণ 1 বাহুর দৈর্ঘ্য। 4 গুণ 1 বাহুর দৈর্ঘ্য। 1 বাহুর দৈর্ঘ্য। যেমন মনে করো যে এটা যদি আমরা একটা বর্গাকৃতি মনে করি, কাগজ মনে করি, বা একটা বর্গই বলো এক কথায়, এটার পরিসীমা হচ্ছে 4 এর সাথে আমরা 1 বাহুর দৈর্ঘ্য, এখানে যে একটা বাহু, 2টা বাহু, 3টা বাহু, 4টা বাহু আছে, প্রত্যেকটার আবার একটা নির্দিষ্ট মান আছে। এই নির্দিষ্ট মানটাই হচ্ছে 1 বাহুর দৈর্ঘ্য। এই 4 এর সাথে ওই 1 বাহুর দৈর্ঘ্য গুণ দিলে কিন্তু বর্গক্ষেত্রের পরিসীমা চলে আসবে। তাহলে বর্গক্ষেত্রের পরিসীমা আর বর্গাকৃতি কাগজের পরিসীমা একই বিষয়। এবার আমরা প্রশ্নে যেহেতু 1 বাহুর দৈর্ঘ্য ক সেন্টিমিটার বলা হয়েছে, তার মানে আমরা এখন ওই যে এই কথাটিকে যদি আমরা একটা খোলা বাক্য আকারে লিখতে চাই, তাহলে আমরা লিখতে পারি, সুতরাং খোলা বাক্য সমান ওই যে 4 গুণ ক সেন্টিমিটার, এভাবে লিখতে পারি। এই যে এইভাবে যে আমরা লিখলাম 4 গুণ ক সেন্টিমিটার, এটাই হচ্ছে বর্গাকৃতির কাগজের পরিসীমা। তাহলে সুতরাং বর্গাকৃতির কাগজের পরিসীমা সমান 4 গুণ ক সেন্টিমিটার। এটাই হচ্ছে উত্তর। এখানে আমাদের ক কেন লিখছি আমরা? কারণ আমাদের এখানে প্রশ্নে 1 বাহুর দৈর্ঘ্য ক সেন্টিমিটার দেওয়া আছে, একটা অজানা মান। এই জন্যই আমরা এখানে খোলা বাক্য লিখেছি। এবার দেখি আমরা এবার 2 নাম্বার প্রশ্নে চলে যাব। 1 নাম্বার প্রশ্নটা আশা করি তোমরা বুঝেছো, এতটুকুই। এটাই হচ্ছে উত্তর, যে 4 গুণ ক সেন্টিমিটার এটাই হচ্ছে পরিসীমা। এবং এটা আমরা জানবো যে আমাদেরকে এই আমরা জানি দিয়ে যে কথাটি লিখেছি, এটা আমাদেরকে অবশ্যই মুখস্থ করতে হবে, যে বর্গক্ষেত্রের পরিসীমার সূত্র হচ্ছে 4 গুণ 1 বাহুর দৈর্ঘ্য। এবার দেখি, এবার আমরা 2 নম্বরে চলে যাব। তোমরা 2 নম্বরটা প্রশ্ন দেখো দেখি। 2 নম্বরে বলা হচ্ছে যে এরকম 3টি কাগজের মোট ক্ষেত্রফল কত? 3টি কাগজের, তার মানে বর্গাকৃতির কাগজ যার একটি বাহুর দৈর্ঘ্য হচ্ছে ক সেন্টিমিটার, এই যে একটি বাহুর দৈর্ঘ্য যে ক সেন্টিমিটার, এরকম 3টি কাগজের মোট ক্ষেত্রফল কত সেটা আমরা বের করব। তাহলে 3টি কাগজের মোট ক্ষেত্রফল বের করার আগে আমাদেরকে একটি কাগজের মোট ক্ষেত্রফল বের করতে হবে, তারপর আমরা 3টি কাগজে যাব। তাহলে আমরা প্রথমত যে কাজটি লিখব সেটা হচ্ছে, দেওয়া আছে বর্গাকৃতির কাগজের 1 বাহুর দৈর্ঘ্য, 1 বাহুর দৈর্ঘ্য ক সেন্টিমিটার। এবার আমরা জানি দিয়ে লিখবো যে বর্গাকৃতিকে যেরকম 3টি কাগজের মোট ক্ষেত্রফল, 3টি কাগজ, এরকম কাগজ মানে কি? যে বর্গাকৃতির কাগজ, তার মানে আমাদেরকে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র জানতে হবে। এবার আমরা যদি লিখি যে আমরা জানি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান। এবার একটা বিষয় আছে, সেটা হচ্ছে অনেকে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ দৈর্ঘ্য এইভাবে লিখে, আবার অনেকে বাহু গুণ বাহু এইভাবে লিখে। তার মানে এই যে একটা বর্গক্ষেত্র, মনে করো এটা একটা বর্গক্ষেত্রে এই প্রত্যেকটা বাহুর মানে হচ্ছে সমান, 4টা বাহুর মানে কিন্তু সমান। এই যে এখানে একটা বাহুর মানকে আমরা দৈর্ঘ্য যদি বলি, তাহলে দৈর্ঘ্য গুণ দৈর্ঘ্য, বা একটা বাহুর মানকে আমরা দৈর্ঘ্য না বলে যদি বাহু বলি, তাহলে বাহু গুণ বাহু এভাবেও লিখতে পারো। তোমরা এখানে যে কোনো একটা লিখতে পারো। আমি এখানে মনে করো বাহু গুণ বাহু লিখছি, বাহু
গুণ বাহু, বা এক কথায় যে দৈর্ঘ্য গুণ দৈর্ঘ্য। হ্যাঁ, তার মানে যে একটা বাহুকে 2 বার গুণ দেওয়া, তাহলে আমরা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল পেয়ে যাব। এবার দেখো দেখি, এবার আমরা যে কাজটি করব সেটা হচ্ছে, যেহেতু একটি বর্গাকার ক্ষেত্রের কাগজের এক বাহুর দৈর্ঘ্য যেহেতু ক সেন্টিমিটার দেওয়া আছে, তার মানে সুতরাং খোলা বাক্য কি হবে? এই যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বাহু গুণ বাহু, বাহু হচ্ছে কত এখানে? ক গুণ ক, এবং এদিকে অবশ্যই বর্গাকার ক্ষেত্রে ক্ষেত্রফল যখন আমরা লিখব তখন আমাদেরকে বর্গ সেন্টিমিটার লিখতে হবে। এবং দেখো দেখি, ক আমরা কোত্থেকে পেলাম? প্রশ্নে দেওয়া আছে ক সেন্টিমিটার হচ্ছে একটি বাহুর দৈর্ঘ্য, এবং ক্ষেত্রফল যেহেতু আমরা দিকে লিখব ক গুণ ক, এবং এটাই হচ্ছে যে বাহু গুণ বাহুর পরিবর্তে একটা বাহুর মান ক আর একটা বাহুর মান ক, এদিকে অবশ্যই বর্গ কথাটা লিখতে হবে, বর্গ সেন্টিমিটার। এবার আমরা সুতরাং যে আমরা যে কাজটি করবো সেটা হচ্ছে, এটা তো এই যে ক গুণ ক বা বাহু গুণ বাহু, এটা তো একটি বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফল। আমরা যদি 3টি বর্গাকার মানে এরকম কাগজ, মানে 3টি বর্গাকার কাগজের ক্ষেত্রফল যদি আমরা বের করি, তাহলে এটার সাথে 3 দিয়ে গুণ দিতে হবে। তাহলে আমরা লিখবো যে এখন, সুতরাং 3টি বর্গাকার কাগজের ক্ষেত্রফল। তোমরা চাইলে এই সরাসরি এরকম এই লাইনটা লেখার আগে আরো একটি কথা লিখতে পারো, সেটা হচ্ছে 3টি না লিখে প্রথমত একটি লিখে তারপর 3টি লিখতে পারো, তখন কিন্তু আর একটু সুন্দর দেখায়। আচ্ছা, তাহলে আমি ওইভাবেই লিখি। প্রথমত একটি দেখায়, একটি বর্গাকার কাগজের ক্ষেত্রফল সমান ক গুণ ক, এদিকে বর্গ সেমি, তারপর 3টি বর্গাকার কাগজের ক্ষেত্রফল দিয়ে লিখবা যে আবার এই যে ক গুণ 3 বর্গ সেমি। এটা তোমরা বুঝে নিও, এটা হচ্ছে বর্গ সেমি লিখেছি এদিকে। এবং অবশ্যই যে বিষয়টি খেয়াল করতে হবে সেটা হচ্ছে এদিকে আমাদেরকে বর্গ কথাটা লিখতে হবে, শুধু সেমি লিখলে কিন্তু ভুল হবে। তাহলে আমাদের অবশ্যই এখানে বর্গ সেন্টিমিটার লিখতে হবে, ক গুণ ক বর্গ সেমি। এদিকেও ক গুণ 3 বর্গ সেমি। কেন 3 বর্গ সেমি 3 সহ লিখলাম? কারণ এখানে কিন্তু বর্গাকার কাগজ হচ্ছে 3টি, তার মানে 3টি বর্গাকার কাগজ বললে ক গুণ 3। যদি এখানে 5টি বর্গাকার কাগজ বলতো তাহলে ক গুণ 3 বর্গ সেন্টিমিটার। এই হলো বিষয়। আশা করি তোমরা দুইটাই বুঝেছো। এই হলো পর্ব 1 এর আলোচনা।